অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের উপন্যাস চোখের জলে শ্যাওলা পড়ে না। উপন্যাসটা আমি ৩টি পর্বে ভাগ করে পড়েছি। প্রথম ২টি পর্ব আমি আগে আপলোড করেছি এবং সেই পর্বগুলোর লিংক আমি আজকের পর্বের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির শেষ পর্ব। হোটেলে ঢুকতেই তিমির দাঁড়িয়ে গেল। রিসেপশনের এপাশে দাঁড়িয়ে যিনি কথা বলছেন তাকে লক্ষ্য করে তিতিরকে বলল, দাঁড়াও একটু। তারপরে এগিয়ে গিয়ে ডাকল, প্রবালদা। ভদ্রলোক মুখ ঘুরিয়ে তিমিরকে দেখে হাসলেন। হো তুই, কবে এসেছিস? হানিমুনে নাকি? বৌমা কোথায়? অনেকগুলো প্রশ্ন একসঙ্গে করলে। আজ এসেছি। হানিমুন বলতে পারো। বৌমার নাম তিতির। এই যে। প্রবাল এগিয়ে গেলেন। নমস্কার, আমি প্রবাল, তিমিরের জ্যাঠতুতো দাদা। তিতির নমস্কার করল। তোমার সঙ্গে আমার কথা বলা উচিত নয়। হ্যাঁ ঠিকই, তুমি তো বলতেই পারো, কিন্তু আমি তো বহুদিন ধরেই কোনো বিয়েতে যাই না। এটা সমস্ত আত্মীয় স্বজন বন্ধুরাই জানে। তোমারও জানার কথা। প্রবাল বললেন। কিন্তু কেন? এই কেনর উত্তর দিতে পারবো না, এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। যাকগে, কদিন আছো গোপালপুরে? দিন কয়েক। তুমি কি এখানে প্রায়ই আসো? হোটেলের একজন বেয়ারা শুনছিল, হেসে বলল, সাহেব অন্তত বছরে 4 বার আসেন, 7 দিন করে থাকেন। প্রবাল তিতিরের দিকে তাকিয়ে বলল, পেছনটার নেই তো, বিয়ে করিনি। সময় কাটাতে এখানেই চলে আসি। বিকেলে কি করছো? সমুদ্র দেখা ছাড়া অন্য কিছু? নো, স্রেফ সমুদ্র দেখা। ঠিক আছে, আমি একটু বেরোচ্ছি, পরে দেখা হবে। হাত নেড়ে চলে গেলেন প্রবালদা। তিতির জিজ্ঞাসা করল, তোমাদের মধ্যে যাতায়াত নেই? অন্য সবার সঙ্গে আছে, জেঠিমা তো বিয়েতে ছিলেন। শুধু প্রবালদাই বেশ কয়েক বছর ধরে কেমন যেন নিজেকে গুটিয়ে নিয়েছেন। কানাঘুষো আছে, কোনো মহিলার জন্যেই ওর এই পরিবর্তন। তিমির বলল, চলো এবার স্নান করে নেওয়া যাক। স্নান সেরে ওরা ডাইনিং রুমে খেতে এলো। রান্না ভালো, সামুদ্রিক মাছ বলতে শুধু চিংড়ি, বাকিগুলো মিষ্টি জলের। হঠাৎ এক ভদ্রলোক সামনে এসে নমস্কার করলেন। কোনো অসুবিধা হয়নি তো? কেমন লাগলো ম্যাডাম? তিতির মাথা নাড়ল। ভালো। আমি এইমাত্র জানতে পারলাম আপনারা প্রবালবাবুর আত্মীয়। উনি তো আমার হোটেলের প্রথম বছর থেকে নিয়মিত আসছেন। খুব কম কথা বলেন, আর সেটা তো হওয়ারই কথা। সম্ভবত উনি এই হোটেলের মালিক, কিন্তু ওর কথার ধরনে একটা রহস্যের গন্ধ পেল তিমির। কিন্তু এই মুহূর্তে আগ বাড়িয়ে জিজ্ঞাসা করাটা সমীচীন মনে করল না সে। কিন্তু তিতির বলে ফেলল, আমাদের সঙ্গে তো বেশ ভালো কথা বললেন। হ্যাঁ, ওই দুর্ঘটনার পরেই প্রথম ওকে স্বাভাবিক দেখলাম। দুর্ঘটনা? তিমির অবাক হলো। ও আপনারা জানেন না দেখছি, তাহলে আমার বলা উচিত হবে না। আচ্ছা চলি। ভদ্রলোক চলে গেলেন। তিতির জিজ্ঞাসা করল, কি ব্যাপার বলো তো? কি ব্যাপার বলো তো? বুঝতে পারছি না, প্রবালদার কোনো দুর্ঘটনা হলে আমরা নিশ্চয়ই জানতে পারতাম। তিমির অন্যমনস্ক হলো। দেখো, এই ভদ্রলোক যা জানেন তুমি তা জানো না। মনে হচ্ছে দুর্ঘটনাটা এখানেই ঘটেছিল। ওটা এমন দুর্ঘটনা যা তোমার দাদাকে শারীরিক আঘাত দেয়নি, হয়তো মানসিক আঘাত পেয়েছিলেন। তিতির বেশ ভেবেচিন্তে বলল। তিমির হেসে ফেলল। তুমি তো একেবারে পাকা গোয়েন্দার মতো বিশ্লেষণ করছো। চলো ওঠা যাক। ঘরে ঢুকে এসি চালিয়ে দিল তিমির। বাইরে এখন কড়া রোদ। পর্দা টেনে দিয়ে বলল, এখন একটা জম্পেশ ঘুম ঘুমানো যাক। কাল রাত্রে ট্রেনে ভালো ঘুম হয়নি। সারা রাত আমাকে পাহারা দিলে ঘুমাবে কি করে? তুমি জানলে কি করে? একবার দেখেছি, বাকিটা শুনেছি। শুনেছ? কার কাছে? উল্টো দিকে বসে থাকা বয়স্কা মহিলার কাছে। উনি কথা বলেছেন? আমার ধারণা হয়েছিল ওরা দুজনেই মুখ। কি ভয়ঙ্কর চুপচাপ। তিমির মাথা নাড়ল। উনি বলেছেন আমাদের অবস্থাও নাকি ওরকম হবে। কথা বলেই হেসে ফেলল তিতির। তারপর খাটের উপর উঠে বসল। তিমির তার দিকে তাকালো। সেই চাহনিতে এমন কিছু ছিল যা তিতিরকে অন্যদিকে তাকাতে বাধ্য করল। তিমির ওর পাশে এসে বসল।
আঙুলের ডগা তিতিরের চিবুক স্পর্শ করতেই তিতির না তাকিয়ে পারল না। এখন তিমিরের মুখ তার মুখের ইঞ্চি খানেক দূরে। এত কাছে এলে কাউকে পরিষ্কার দেখা না গেলেও তিমিরের চোখ যেন দেখতে পেল তিতির। তার ঠোঁট, সেই ঠোঁটে এগিয়ে গেলে সব যেন ঝাপসা হয়ে এলো। অমনি নিজের ঠোঁটে ঈষৎ চাপ অনুভব করল সে। সঙ্গে সঙ্গে তার শিরায় শিরায় বিদ্যুৎ বয়ে গেল আচমকা। দু হাতে তিমিরকে জড়িয়ে ধরল সে। রোদ পড়লে ওরা যখন সেজেগুজে বের হলো তখন তিতিরের মুখে অদ্ভুত বিভা জড়ানো। শাড়ি পরেছে সে। বাইরে বেরিয়েই তিমির মুগ্ধ চোখে আরেকবার দেখল। বলল, বিউটিফুল। কি? কপট ভঙ্গি করল তিতির। তুমি? ভ্যাট। না, সকালেও তুমি এত সুন্দর ছিলে না। তিমিরের কথার জবাব দেওয়ার দায় থেকে বেঁচে গেল তিতির, কারণ সেই সময় ওদের হোটেলের মালিক দূর থেকে নমস্কার জানালেন। মালিকের পাশের কর্মচারীর হাতে একটা ব্যাগ, যেটা নড়ছে। মালিক কাছে এসে বললেন, জ্যান্ত ভেটকি পেয়েছি। দুপুরে যারা সাগরে গিয়েছিল তারা এইমাত্র ফিরল। তৎক্ষণাৎ মনে পড়ে গেল তিতিরের, এই সকালে যে মাছ কিনে হোটেলে দিয়েছিলে সেগুলো তো আমাদের দেয়নি। মালিক হাসলেন। দুপুরের রান্না তো হয়ে গিয়েছিল, তাই আমি ওদের বলেছি রাতে রেঁধে দিতে। অনেক ধন্যবাদ, তিমির বলল। চললেন কোন দিকে? দেখি। একটা কথা, সন্ধ্যের পর একেবারে নির্জনে গিয়ে যেন না বসেন। এই সামনাসামনি বসাই ভালো, মালিক বললেন। কেন, এখানেও গুন্ডামি হয় নাকি? তিমির জিজ্ঞাসা করল। না না, ওসব এখানে হয় না। আমি নিজের চোখে কিছু দেখিনি, কানে আসে নানান কথা। অশরীরী ব্যাপার নাকি? তিমির হাসল। নাই বা বলি কি করে, ওদিকে মাঝে মাঝে যাকে দেখা যায় তাকে তো গোপালপুরের রাস্তাঘাটে কেউ দেখেনি। মালিক বললেন, হয়তো এ সবই বানানো গল্প, মনের ভুল। কবে থেকে এরকম গল্প চালু হয়েছে? তিতির জিজ্ঞাসা করল। তা বেশ কিছুকাল তো হলো। আমার হোটেল যে বছর চালু হলো সেই বছর থেকেই। আচ্ছা। হোটেলের মালিক যাওয়ার জন্য পা বাড়াতেই তিমির জিজ্ঞাসা করল, একটা কথা, প্রবালদার দুর্ঘটনার কথা আমরা কেউ জানি না। ব্যাপারটা কি বলুন তো? ওকে জিজ্ঞাসা করা উচিত নয় কি? না, উনি তো আমাদের কিছু জানাননি। আপনার মুখ থেকেই প্রথম শুনেছি। তবে আস্থা রাখতে পারেন, আমরা দুজন ছাড়া আর কেউ ব্যাপারটা জানবে না। তিমির হাসল। হোটেলের মালিক মাথা নাড়লেন। পুরনো লোকেরা সবাই জানেন। প্রবালবাবুরা বেড়াতে এসেছিলেন। নতুন হোটেল, অসুবিধে যাতে না হয় আমি তার নজর রাখতাম। সে সময় সিজন না থাকায় ভিড় খুব কম ছিল। দিন দিনেক বেশ কেটে গেল। তৃতীয় রাত্রে 11টার সময় যখন হোটেলের গেট বন্ধ হচ্ছিল তখন ভদ্রমহিলা একাই বেরিয়ে যান। দারোয়ান ভেবেছিল হয়তো সামনের বিচে বসতে যাচ্ছেন। সে না বলতে পারেনি। ঘণ্টাখানেক অপেক্ষা করে দারোয়ান সামনের বিচে গিয়ে দেখে সব শুনশান। ভদ্রমহিলা সেখানে যাননি। একটু ঘাবড়ে গিয়ে সে আমার ঘুম ভাঙায়। আমিও চারপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে প্রবালবাবুর ঘুম ভাঙাই। বোধহয় নেশা করে ঘুমাচ্ছিলেন, তাই উঠতে একটু দেরি হয়। সব শুনে পাজামা গেঞ্জি পরা অবস্থাতে বেরিয়ে আসেন। ভোর 4টে পর্যন্ত আমরা খোঁজাখুঁজি করি। শেষ পর্যন্ত থানায় গিয়ে ব্যাপারটা জানাই। তার পরের 3 দিনেও ভদ্রমহিলার হদিশ পাওয়া যায় না। খুব ভেঙে পড়েন প্রবালবাবু। পুলিশের জেরায় তিনি বলেছিলেন কোনো ঝগড়া হয়নি ওর সঙ্গে, শুধু তাদের পরের দিন ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু ভদ্রমহিলা যেতে চাইছিলেন না। তার ইচ্ছে হচ্ছিল আরো কিছুদিন গোপালপুরে থাকার। ওকে জেরা করে পুলিশ কথাটা বিশ্বাস করেছিল। ইনফ্যাক্ট প্রবালবাবু বুক করার সময় টেলিফোনে আমাদের ছাড়ার দিনের কথা বলেও দিয়েছিলেন। সেটাও মিলে গেছে। তারপর? তিমির জিজ্ঞাসা করল। তার আর পর নেই মশাই। ভদ্রমহিলা যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। যদি সমুদ্রে ডুবে যেতেন তাহলে ওর ডেড বডি কয়েকদিনের মধ্যে ওড়িশার যে কোনো বিচে এসে ঠেকত। ওড়িশা পুলিশ 3 দিন থেকে 20 দিন নজর রেখেছিল, কিন্তু কোনো মৃতদেহ পাওয়া যায়নি। আমরা ভেবেছিলাম ভদ্রমহিলা রেগে গিয়েছিলেন এবং কলকাতায় ফিরে গেছেন। পরে প্রবালবাবুর মুখে শুনেছি তিনি সেটা করেননি। প্রবালবাবু এত ভেঙে পড়েন যে প্রায় 15 দিন সেবারে সমুদ্রের ধারে ধারে ঘুরে বেরিয়েছেন যদি কিছুর সন্ধান পান। আর তারপর থেকে সময় পেলেই চলে আসেন গোপালপুরে। হোটেলে ওঠেন।
সকাল থেকে রাত পর্যন্ত সমুদ্রের ধারে ধারে ঘুরে বেড়ান, কথা বলেন খুব কম। হোটেলের মালিক বললেন, এই যে বললেন নির্জনে না যেতে, ওখানে গেলে অশরীরীর দেখা পাওয়া যেতে পারে। প্রবালদা যখন এত ঘোরেন তখন নিশ্চয়ই তার দেখা পেয়েছেন। তিমির তাকালো। আমাকে তিনি সেরকম কথা বলেননি। ভদ্রমহিলা ওর কে হন? আমরা তো ওকে অবিবাহিত বলেই জানি। এই প্রশ্ন আমাকে করবেন না। হোটেলের খাতায় মিস্টার অ্যান্ড মিসেস বলে এন্ট্রি করা হয়েছিল। স্ট্রেঞ্জ। ভদ্রমহিলার নাম জানতে পারি? স্নিগ্ধা। পুলিশের খাতায় তো ওই নামেই লেখা হয়েছে। হাত নেড়ে হোটেলের মালিক চলে গেলেন। তিতির এতক্ষণ চুপচাপ শুনছিল। এবার জিজ্ঞাসা করল, স্নিগ্ধা নামের কোনো মহিলাকে কি তুমি মনে করতে পারছো? মাথা নাড়ল তিমির। না। তারপর বলল, আমি আমি কেন? বাড়ির কেউই ভাবতে পারবে না যে প্রবালদা একজন মহিলাকে স্ত্রীর পরিচয় দিয়ে গোপালপুরের সমুদ্র সৈকতে বেড়াতে এসেছেন। জেঠিমা ওর বিয়ের জন্য কত অনুরোধ করেছেন, কিন্তু প্রবালদা কিছুতেই রাজি হননি। কেউ কেউ সন্দেহ করত কোনো মহিলার কাছে ধাক্কা খেয়ে প্রবালদা চিরকুমার হয়ে থাকতে চাইছেন। বিয়ে করতে না চাওয়ার পেছনে যে এই কারণ, তা আমরা কেউই জানি না। ফিরে গিয়ে স্নিগ্ধার খোঁজ করবে? প্রবালদা যখন নিজেই জানাননি তখন খোঁজ করে কি হবে? হয়তোবা ওর অফিসের কেউ অথবা অন্য পরিচিতদের একজন, কিন্তু মোদ্দা কথা হলো ভদ্রমহিলা হারিয়ে গিয়েছেন। তিমির বলল, কিন্তু কেন? শুধু কয়েকদিন বেশি থাকা হচ্ছে না বলে? হোটেলের মালিক তো তাই বলল। আমার বিশ্বাস হচ্ছে না। তিতির মাথা নাড়ল। মেয়েদের মানসিকতা আমি ঠিক বুঝি না। থাক, আর বুঝে দরকার নেই। সমুদ্রে যে ডুবে যায়নি এ ব্যাপারে এই ভদ্রলোক নিশ্চিত। তিমির বলল, তাহলে ডেড বডি পাওয়া যেত। হয়তো কোনো সামুদ্রিক প্রাণী খেয়ে নিয়েছে। তিতির বলল, না, সেরকম প্রাণী এদিকের সমুদ্রে থাকলে জেলেরা জানতে পারত। এদিকের সমুদ্রে কেউ শার্ক দেখেনি কখনো। তিমির বলল, তুমি কি বিশ্বাস করো সমুদ্রের ঢেউ সবকিছু এক সময় ফিরিয়ে দিয়ে যায়? হ্যাঁ, সেটাই স্বাভাবিক। মাঝ সমুদ্র থেকে ক্রমাগত ঢেউ আসছে পাড়ের দিকে, সেই টানে ফিরে আসারই কথা। ওরা বালির ওপর গিয়ে বসল। আশেপাশে বেশ কিছু মানুষ সমুদ্রমুখী হয়ে বসে রয়েছে। বাদামওয়ালা হেঁকে গেল। একটু একটু করে সন্ধে নামতেই সমুদ্রের উপর পাতলা আঁধারের চাদর এসে পড়ল। আর তখনই ঢেউয়ের বুকে ফসফরাস জ্বলতে শুরু করলো মাঝে মাঝে। সামুদ্রিক বাতাসে ঝড়ের গর্জন আর তার সঙ্গে প্রবল ঢেউয়ের আছড়ে পড়ার শব্দ মিলেমিশে একটা অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল। বহু দূরে হঠাৎ ঢেউয়ের ওপর কয়েকটা আলোর বিন্দু ভেসে উঠেই মিলিয়ে গেল। তিমির বলল, বোধহয় কোনো জাহাজ যাচ্ছে। তিতি বলল, এদিকে আসবে না? না, এটা তো ওর রুট নয়। তাছাড়া জাহাজ চলার মতো জল বোধহয় এদিকে নেই। তুমি কখনো জাহাজে চড়েছ? তিতির তিমিরের হাত ধরল। না। তুমি? আমি কি করে চড়ব? বাবার কুষ্ঠিতে জলে ডোবার সম্ভাবনা পড়ে মা আমাদের নিয়ে পুকুরের ধারেই কখনো যায়নি। আমি সাঁতার শিখতে চেয়েছিলাম, কিন্তু মায়ের আপত্তিতে শেখা হয়নি। সে তুমি শেষ পর্যন্ত জলে পড়লে? মানে? আমার সঙ্গে বিয়ে হওয়া মানেই তো তাই। সঙ্গে সঙ্গে চিমটি কাটল তিতির। তিমির উহ বলে সরে গেল কিছুটা। তিতির হকচকিয়ে বলল, সরি, খুব লেগেছে? তবে খারাপ না। খানিকক্ষণ দুজনে গা ঘেঁষাঘেঁষি করে বসে থাকলো। হঠাৎ তিতির মুখ খুলল। তোমার দাদার কথা শুনে মনটা কেমন হয়ে গেছে। তোমার দাদা নিশ্চয়ই স্নিগ্ধাকে খুব ভালোবাসতেন। বোঝাই যাচ্ছে, না হলে বিয়ে না করে এত বছর এখানে আসবেই বা কেন? ওই প্রশ্নটা মাথায় থেকেই যাচ্ছে। কেন গেলেন ভদ্রমহিলা? হঠাৎ তিতির কেঁপে উঠল। আজ দুপুরে দেখা সেই ভদ্রমহিলার কথা মনে এলো। ভদ্রমহিলা বলেছিলেন, সমুদ্র কখনো গ্রাস করে না, যা নেয় তাই ফিরিয়ে দেয়। কোনো কারণ ছাড়াই বলেছিলেন। তিতির তিমিরের হাত আঁকড়ে ধরল। শোনো। বলো। আজ দুপুরে যে ভদ্রমহিলা আমার সঙ্গে কথা বলেছিলেন তিনি ওই কথাই বলেছিলেন। তিতিরের গলা কাঁপছিল। কি কথা? সমুদ্র কখনো গ্রাস করে না, যা নেয় তাই ফিরিয়ে দেয়।
কেন বলেছিলেন? জানি না, আমি প্রথম সমুদ্রে এসেছি শুনেই বললেন। তারপর ভদ্রমহিলা বাতাসে মিলিয়ে গেলেন। হ্যাঁ, অদ্ভুত। বলতে বলতে তিতির শিউরে উঠল। শোনো, ওই মহিলা মানুষ তো? মানে? তুমি কি ভাবছো কোনো অশরীরী তোমার সঙ্গে কথা বলেছে? যে অশরীরীর কথা একটু আগে হোটেল মালিক বললেন? আমি জানি না ওইভাবে উনি কথা বললেনই বা কেন, কিংবা অত দ্রুত চোখের আড়ালে চলে যাবেনই বা কি করে। কিছু রহস্যময়ী মহিলা চিরকাল রহস্য তৈরি করাই পছন্দ করেন, তিমির বলল। ওঠো। বারে, এখনই উঠবো কেন? চলো একটু ঘুরে আসি। কয়েক পা হেঁটেই তিতির বুঝতে পারলো তিমির কোন দিকে যাচ্ছে। সে আপত্তি করল। তুমি ওই অন্ধকারের দিকে যাবে? বেশি দূরে তো নয়, হোটেলের মালিক নিষেধ করেছিলেন। আরে আমরা তো দুজন আছি, চলো না, যদি দুপুরের ভদ্রমহিলার দেখা পাই তাহলে একটু আড্ডা মেরে আসা যাবে। তিতিরের হাত ধরল তিমির। তোমার খুব সাহস, চাপা স্বরে বলল তিতির। এখন চারপাশে পাতলা অন্ধকার, সমুদ্রের ঢেউগুলো এখন উত্তাল, তীব্র গতিতে এসে আছড়ে পড়ছে বালির ওপরে। একটু দূরে ঢেউয়ের বুকে ফসফরাস জ্বলছে, সেই সঙ্গে শোঁ শোঁ হাওয়া ছুটে আসছে মাঝ সমুদ্র থেকে। তিমির বলল, একেই বোধহয় বলে ভয়ঙ্কর সুন্দর। নিজের ভূমিকা এর কাছে বিন্দুর মতো হয়ে যায়। তিতির চারপাশে তাকিয়ে কিছু খুঁজছিল, হঠাৎ একটু আড়ষ্ট হয়ে বলল, চলো ফিরে যাই। এত তাড়াতাড়ি? হ্যাঁ, ফিরে চলো। বলতে বলতে সে আর চোখে তাকালো। না, তার ভুল হচ্ছে না। অন্ধকারে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তুমি ভয় পাচ্ছ? তিতিরকে জড়িয়ে ধরল তিমির। আহ, কি করছো? কেন, এখানে তো কেউ নেই। আছে, ওইদিকে দেখো। তিমির মুখ ফিরিয়ে সতর্ক চোখে তাকাতে ছায়ামূর্তিকে দেখতে পেল। সঙ্গে সঙ্গে সে চিৎকার করল, কে ওখানে? শুনতে পাচ্ছেন? তিতির স্পষ্ট বুঝতে পারল চিৎকারের সময় তিমিরের গলা বেশ কেঁপে ওঠে। সে বলল, থাক, ফিরে চলো। এই সময় ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে এলো। ও, তোমরা এই সময় এখানে কি করছো? তিমিরের শ্বাস শান্ত হলো। প্রবালদা, তুমি এখানে? প্রশ্নটা প্রথমে আমিই করেছি তিমির। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি। ও, জায়গাটা নির্জন হলেও প্রেম করার পক্ষে নিরাপদ নয়, তার জন্য তো চার দেয়ালে ঘেরা ঘর রয়েছে। ফিরে যাও। প্রবাল বেশ গম্ভীর গলায় হুকুম দিলেন। নিরাপদ নয় যখন বলছো, তখন তুমি কেন এখানে? আমি এখানকার প্রতিটি বালিকে চিনি। এতগুলো বছর ধরে বারংবার এসে এখানকার সব কিছুর সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেছে। তোমরা নূতন, তাই দুঃসাহসী হতে নিষেধ করছি, প্রবাল বললেন। নিরাপদ নয় কেন? একটু বেশি প্রশ্ন করছো। তবু শোনো, এই যে সমুদ্র দেখছো, তার নিচে হাজার হাজার প্রাণী আছে, যাদের কেউ কেউ রাত নামলে ধীরে ধীরে বালির চরে উঠে আসে। মানুষজন আলো থাকলে ওরা সেদিকে কখনোই যায় না। উভচর হলেও ওরা বালি ডিঙিয়ে কখনো ভেতরে ঢোকে না। কয়েক ঘন্টা বাতাসে শরীর জুড়িয়ে ভোরের আগেই ফিরে যায় সমুদ্রের অতলে। ওরা যখন বালির চরে বিশ্রাম নেয় তখন একটুও বিরক্ত হতে চায় না। মানুষ ওদের কাছে গেলে ওরা হিংস্র হয়ে উঠতে পারে। তারপর সেই মানুষকে কেউ কখনোই খুঁজে পাবে না। একটানা বলে গেলেন প্রবাল। তুমি ওদের দেখেছ? আমি তো বললাম, এখানে যা আছে সবার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। তোমাকে কিছু বলে না? প্রথম প্রথম এড়িয়ে যেত, তারপরে এতগুলো বছর ধরে আমায় দেখতে দেখতে বুঝতে পেরেছে আমি ওদের কোনো ক্ষতি করব না। আমরা তো তেমন কাউকে দেখতে পাচ্ছি না। এখনো বালিতে সূর্যের তাপ লেগে আছে, সেটা চলে গেলেই ওরা খবর পেয়ে যাবে। যাও তোমরা। প্রবালদা, আমরা যদি দূর থেকে দেখি, তুমি আমাদের সাহায্য করবে না? এরকম অভিজ্ঞতা শহরের মানুষদের হয়নি। না, তোমাদের বায়না রাখতে গিয়ে ওদের সঙ্গে সম্পর্ক আমি নষ্ট করতে চাই না, দৃঢ় গলায় বললেন প্রবাল। এবার তিতির বলল, চলো। অতএব তিমির ফিরতে বাধ্য হলো। অনেকটা চলে এসে তিমির বলল, প্রবালদার মাথা বোধহয় আংশিক খারাপ হয়ে গেছে। কেউ কখনো শুনেছে যে সমুদ্রের বীজ থেকে উভচর প্রাণী নির্জনে বালির চরে উঠে এসে হাওয়া খায়? তাহলে তো জীববিজ্ঞানীরা হামলে পড়তো এখানে। আসলে আমাদের সরাবার জন্য স্রেফ একটা গুল মারল। যাই বলো,
উনি যেভাবে অন্ধকারে দাঁড়িয়েছিলেন, ভয়ে আমার গলা শুকিয়ে গিয়েছিল। তিতির বলল, কিন্তু উনি এখানে অন্ধকারে কেন দাঁড়িয়ে থাকবেন? নিশ্চয়ই কোনো কিছুর জন্য অপেক্ষা করছেন। সামুদ্রিক প্রাণীদের জন্যে? তিতির জবাব দিল না। হোটেলে ঢুকে তিতির একটু আসছি বলে সোজা রিসেপশনে চলে এলো। হোটেলের মালিক সেখানে নেই। রিসেপশন থেকে বলল, বলুন ম্যাডাম, এনি প্রবলেম? আপনি এই হোটেলে কতদিন আছেন? বেশি নয়, 3 বছর। এই হোটেলের শুরু থেকে কাজ করছেন এমন কেউ কি এখনো আছেন? তার সঙ্গে আমার একটু দরকার আছে। রিসেপশনিস্ট হাত নেড়ে একজনকে ডাকল। একজন প্রৌঢ় এগিয়ে আসতে রিসেপশনিস্ট বলল, এর নাম সুলতান, ও প্রথম দিন থেকেই আছে। তিতির বলল, নমস্কার। সুলতান কপালে হাত ছোঁয়ালেন, নমস্তে। এই সময় তিমির এসে দাঁড়ালো পাশে। তিতির বলল, আপনার নিশ্চয়ই মনে আছে এই হোটেলের প্রথম বছরে একজন ভদ্রমহিলা হারিয়ে গিয়েছিলেন, পুলিশ কেস হয়েছিল, ভদ্রমহিলাকে পাওয়া যায়নি। মাথা নাড়ল সুলতান। মনে আছে, কিন্তু... সুলতান তিমিরের দিকে তাকালো, তারপর বলল, অনেক রাত হয়ে গিয়েছিল, আমি হোটেলের মেইন গেট বন্ধ করছিলাম। ঠিক তখন ম্যাডাম বাইরে যেতে চাইলেন। আমি ভাবলাম সাহেবও বোধহয় যাবেন, কিন্তু সাহেব নামলেন না। এদিকে অনেক দেরি হয়ে যাচ্ছে দেখে আমি বাইরে গিয়ে খোঁজাখুঁজি করে মালিককে জানালাম। মালিকও ওকে দেখতে পেলেন না। তারপর সাহেবকে খবর দেওয়া হলো। ভোরবেলায় পুলিশ এলো। কেউ বলে অন্য জায়গায় চলে গেছেন, কেউ বলে জলে ডুবে গেছেন। সুলতান একটানা বলে গেল, জলে ডুবে গেলে কি ডেড বডি পাওয়া যায়? যায়। এখানে বেশ কয়েকজন সাঁতার কাটতে গিয়ে ডুবে গিয়েছিল, তাদের প্রত্যেকেই মরার পর ভেসে এসেছে। তাহলে ভদ্রমহিলা জলে ডোবেননি? তাই তো মনে হয়, কিন্তু প্রবালদা বারবার খুঁজতে আসছেন। আপনার কি মনে হয় কেন আসেন? তিতির জিজ্ঞাসা করল। সুলতান মুখ নামালো। কিছু মনে করবেন না, সাহেব বোধহয় বিশ্বাস করেন ম্যাডাম এখানেই আছেন। থাকলে তো আপনারা দেখতে পেতেন। নিশ্চয়ই, গোপালপুর একটা ছোট জায়গা, এদিকে তেলেগুদের গ্রাম। সেখানে কোনো বাঙালি মেম সাহেব থাকলে জানাজানি হয়ে যেত। আরেকটা কথা, তিতির এবার স্বামীর দিকে তাকিয়ে নিল। যে রাত্রে উনি বাইরে গিয়েছিলেন, যার পরে আর ওকে দেখা যায়নি, সেই রাত্রে উনি কি পরেছিলেন, শাড়ি না সালোয়ার কামিজ? মাথা নাড়ল সুলতান। না ম্যাডাম, ওর পরনে ছিল জিন্স আর ছোট টপ। কোমরের কাজটা দেখা যায়। রোজ নতুন টপ পরতেন, তখন ওই পোশাক এখানে তেমন চালু না হওয়ায় চোখে পড়েছিল। ঠিক আছে। প্রায় ঘোরের মধ্যে হেঁটে ঘরে ফিরল তিতির। ঘরে ঢুকে ধপ করে বসে পড়ল চেয়ারে, দু হাতে মুখ ঢাকল সে। তিমির হাঁটু মুড়ে সামনে বসে জিজ্ঞাসা করল, কি হলো? তিমির, বলো। স্নিগ্ধা বেঁচে আছেন। কি যাতা বলছো? তুমি দূর থেকেও কি দেখনি উনি কি পোশাক পরেছিলেন? ঠিক ঠাউর করিনি। সুলতান যে পোশাকের কথা বলল সেটাই ওর পরনে ছিল। আমি ভাবছিলাম উনি খুব আধুনিকা। ধ্যাত, কত বছর আগে সুলতান এক রাত্রে ওকে যে পোশাকে দেখেছে তা উনি এখনো পরে থাকবেন কি করে? এক পোশাক কে বলল? হয়তো জিন্স আর টপ পরাই ওর অভ্যেস। আর উনি যে এখানে আছেন তা প্রবালদা জানেন। জানেন বলেই বারবার এখানে আসেন। দুপুরে আমি যেখানে ওকে দেখেছি ঠিক সেখানেই রাতে প্রবালদা অপেক্ষা করছিলেন। ওই সামুদ্রিক জন্তুর কথা বানানো। সত্যি কথা তিনি বলতে চাননি। বেশ, তাই যদি হয় তাহলে স্থানীয় মানুষেরা ওকে দেখতে পাবে না কেন? জীবিত একজন মানুষ কতদিন লুকিয়ে থাকতে পারে? আর লুকিয়ে তিনি থাকবেনই বা কেন? থাকলেও খরচের টাকা কোথায় পাবেন? তুমি যা বলছো তা যদি বিশ্বাস করতে হয় তাহলে বলবো ভদ্রমহিলা অশরীরী হয়ে এখানে ঘুরে বেড়ান। তিতির উঠে দাঁড়ালো। ঠিক তখন দরজায় কেউ নক করলো। সোজা হয়ে দাঁড়ালো তিমির। বলল, বোধহয় ডিনারের কথা বলতে এসেছে। সে এগিয়ে গিয়ে দরজা খুলে অবাক হলো। আরে, তুমি? ভেতরে আসতে পারি? নিশ্চয়ই। সরে দাঁড়ালো তিমির। ভেতরে এলেন প্রবাল, উস্কো খুস্কো চুল, চেহারায় বিষণ্ণ ভাব। ঘরে ঢুকেই তিনি তিতিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, কথা বললেন না। সেটা লক্ষ্য করে তিমির বলল, ও একটু আপসেট হয়ে আছে। দাঁড়িয়ে আছো কেন, বসো। প্রবাল বসলেন। তারপর একটু ভেবে নিয়ে বললেন,
তিমির, একে কি বলবো? দুর্ঘটনা? ভারতবর্ষে এত বেড়াবার জায়গা থাকতে তোরা কেন এই গোপালপুরে আসলি? আর এসে একটা দিনেই তোরা আমার সম্পর্কে কত কি জেনে ফেললি। অবশ্য আমি তোদের বলতে আসিনি, দোহাই কলকাতায় গিয়ে আমার কথা কাউকে বলিস না। এখন কে কি বললো তাতে আমার কিছু আসে যায় না। তুমি এসব কথা ভাবছো কেন? আমি কিছুই ভাবছি না, মাথা নাড়লেন প্রবাল। তারপর তিতিরের দিকে তাকিয়ে বললেন, তুমি হোটেলের কর্মচারীদের জিজ্ঞাসা করেছো যে রাতে স্নিগ্ধা এখান থেকে হারিয়ে গিয়েছিল সেই রাত্রে ওর পরনে কি পোশাক ছিল। এটা জেনে তোমার কি লাভ হয়েছে? কথা বলতে গিয়েও থেমে গেল তিতির। সে বুঝতে পারছিল প্রবাল বেশ উত্তেজিত হয়ে এই ঘরে এসেছেন। এখন কিছু বলা মানে ওর উত্তেজনা বাড়িয়ে দেওয়া। তিতিরকে ইতস্তত করতে দেখে তিমির বলল, তোমাকে সব খুলে বলছি, তার আগে তোমার মুখ থেকে একটা কথা শুনতে চাই। স্নিগ্ধা কে ছিলেন? সরি, পাস্ট টেন্স কেন? তুমি কি করে জানলে সে অতীত হয়ে গেছে? ও আচ্ছা বেশ, ওর পরিচয় কি? কি কারণে তুমি জানতে চাইছো? স্নিগ্ধা আমার বান্ধবী, আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু ও মনে করতো বিয়ে করা ওর পক্ষে সম্ভব নয়। ব্যাস, এইটুকুই তো সাফিসিয়েন্ট। সেই রাতে কি তোমাদের এই নিয়ে মতান্তর হয়েছিল? না, ওর একটা বক্তব্যের সঙ্গে আমি একমত হইনি। বলল ঠিক আছে, আমি একটু সমুদ্রের ঢেউ দেখে আসি বলে সেই যে বেরিয়ে গেল, আর কোনোদিন ফিরে আসেনি। প্রবাল বললেন, কি বক্তব্য ছিল ওর? তিমির জিজ্ঞাসা করল। স্নিগ্ধা বিশ্বাস করে নারী সমুদ্রের মতো, সারা জীবন ধরে যা পায় তা এক জীবনেই ফেরত দিয়ে দেয়। সমুদ্রের মতো সবকিছুই তীরে ফেলে দেয়। আমি কথাটা মানতে পারিনি। তোমার কি ধারণা ওর কি হয়েছিল? হয়েছিল মানে? কিছুই হয়নি। শি ইজ ভেরি মাচ হিয়ার। যাবে, তোমার নাম তো তিতির, ওর পোশাক সম্পর্কে তোমার এত কৌতূহল কেন? হঠাৎ মনে হলো উনি তো এক বস্ত্রে চলে গেছেন। কি পরেছিলেন? তিতির শান্ত গলায় বলল। মাথা নাড়লেন প্রবাল। হঠাৎ তিমির বলল, প্রবালদা, আপনি সামুদ্রিক প্রাণীর কথা বলছিলেন। আমার মনে হয়েছে আপনার ইচ্ছে ছিল না ওই নির্জনে আমরা বেশিক্ষণ থাকি। ঠিকই, মাঝরাতে নির্জনে হাঁটতে হাঁটতে আমি অনেক সময় অদ্ভুত চেহারার সামুদ্রিক প্রাণীকে তীরে উঠে আসতে দেখেছি। এটাও সত্যি। প্রবাল উঠে দাঁড়ালেন। মাঝরাত্রে আপনি ওখানে ঘুরে বেড়ান? সাধারণত এখানে এলে আমি দিনের বেলায় ঘরে থাকি, রাত্রে ঘুরে বেড়াতে ভালো লাগে। আজ একটু ব্যাংকে যাওয়ার দরকার ছিল বলে তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল। প্রবালদা, আপনি কি মনে করেন স্নিগ্ধা দেবী বেঁচে আছেন? হ্যাঁ, অবশ্যই। নইলে প্রতি বছর আমি বারবার এখানে কেন আসব? দয়া করে এর বেশি প্রশ্ন আমাকে করো না। দরজার দিকে এগিয়ে গেল প্রবালদা। ঠিক তখনই কথাটা না বলে পারল না তিতির। আমার মনে হয় আজ দুপুরে আমি ওকে দেখেছি। ঘুরে দাঁড়ালেন প্রবাল। তার মুখ বিস্ময়ে চৌচির। তিতির বলল, আমরা জেলেদের নিয়ে আসা মাছ দেখতে গিয়েছিলাম। কিছু মাছ কিনে আপনার ভাই হোটেলে ফিরে গিয়েছিল পৌঁছে দিতে। আমি হাঁটতে হাঁটতে আরো একটু দূরে চলে যাই, ঠিক যেখানে সন্ধ্যের পরে আপনার সঙ্গে দেখা হয়েছিল। তারপর? চোখ ছোট হয়ে গেল প্রবালের। এই সময় একজন অত্যন্ত আধুনিকা মহিলা আমার সঙ্গে কথা বলেছিলেন। উনি কোত্থেকে এসেছিলেন জানি না। আপনার ভাই ফিরে এসেছে দেখে উনি এক নিমেষে উধাও হয়ে গেলেন। তিতির সংক্ষেপে ঘটনাটা জানালো। এ থেকে তোমার কেন মনে হচ্ছে ওর নাম স্নিগ্ধা? অনুমান। জানতে পারলাম আমি আজ ওকে যে পোশাকে দেখেছি ঠিক সেই পোশাকেই উনি হোটেল ছেড়ে চলে গিয়েছিলেন। একটা বড় শ্বাস বেরিয়ে এলো প্রবালের বুক থেকে। কি কথা হয়েছিল তোমাদের? কি বলেছিলেন উনি? সাঁতার কাটবো কিনা, এই প্রথম সমুদ্রের কাছে এসেছি কিনা জানতে চেয়েছিলেন। তারপর নিজে থেকেই বললেন, সমুদ্র কখনো গ্রাস করে না, যা নেয় তা ফিরিয়ে দেয়। তুমি ওর পরিচয় জিজ্ঞাসা করনি? হ্যাঁ, উনি স্পষ্ট বলেননি। শুধু বললেন এইখানে উনি বারংবার আসেন। এই সি বিচ, ঢেউ, প্রথম আসা ট্যুরিস্ট ওকে খুব টানে। তিতির গড়গড় করে বলল। আর কিছু? আপনার ভাই আমার স্বামী না বয়ফ্রেন্ড তা জানতে চেয়েছিলেন। শুনে বললেন উনি প্রথমবার এখানে এসেছিলেন বয়ফ্রেন্ডের সঙ্গে। তারপর কেমন করে যেন ঠিক বাতাসে মিলিয়ে যাওয়ার মতো মিলিয়ে গেলেন। প্রবাল তিমিরের দিকে তাকালেন। তিমির,
একটা অনুরোধ রাখবি? তোরা কালই কলকাতায় ফিরে যা। কেন? তিমির অবাক হলো। প্রশ্ন করিস না, অনুরোধটা রাখিস। প্রবাল বেরিয়ে গেলেন। তিমির খাটের উপর ঝপ করে বসে পড়ল। কিছু ভাবার চেষ্টা করে সিদ্ধান্ত নিতে না পেরে তিতিরের দিকে তাকালো। কি করবে? মানে? কাল ফিরে যেতে বলল। বললেই যেতে হবে? আমাদের প্রথমবার বাইরে আসা, ওর অনুরোধে আমরা কেন ফিরে যাব? তিতির রেগে গেল। নিশ্চয়ই কোনো কারণ আছে, না হলে প্রবালদা অনুরোধ করবেন কেন? দেখো, আমরা চাই বা না চাই, এখানে এসেই একদিনে অনেক টেনশনে জড়িয়ে গিয়েছি। আমরা চেয়েছিলাম নিজেদের মতো করে থাকতে। সেটা কি পারছি? তিমির জিজ্ঞাসা করল। ও ব্যাপারে না ভাবলেই তো হয়। ভাবনাটা কি ইচ্ছে করে মনে আসছে? প্রবালদা নিশ্চয়ই কোনো খারাপ কিছু আঁচ করতে পেরেছেন বলে সতর্ক করে দিলেন। খারাপ কিছু? উনি কি ভবিষ্যৎ দ্রষ্টা? শোনো, মাথা ঠান্ডা করে ভাবো। প্রবালদা বছরের পর বছর এখানে আসেন। নিশ্চয়ই সেই মহিলার স্মৃতির টান এত লম্বা নয় যে এখনো ওকে টেনে আনছে। এখানে এলে নিশ্চয়ই ওই মহিলার সঙ্গে ওর দেখা হয়। শুনলে তো, দিনে ঘুমান, রাতে সমুদ্রের ধারে ঘুরে বেড়ান। রাতের নির্জনে ওদের দেখা হয় বলেই। দেখা না হলে 5-6 রাত পরেই ধৈর্য চলে যেত। তুমি যেখানে ওই মহিলার সঙ্গে কথা বলেছ, সেখানেই প্রবালদা অপেক্ষা করছিলেন, এবং আমার মনে হচ্ছে মহিলা অশরীরী। তিমির বলল। তার মানে তুমি বিশ্বাস করো মানুষ মরে গেলে অশরীরী হয়? এতদিন কেউ প্রমাণ দেখাতে পারেনি। ভূত নেই, আবার আছে, তাও প্রমাণিত নয়। কিন্তু আজকে তুমি যা দেখেছ, তাতে বলতেই হবে অশরীরী আছে। আর আছে বলেই প্রবালদা আসেন। তিমির, তোমার কথা শুনলে বিজ্ঞানীরা আত্মহত্যা করবেন। 2006 সালেও তুমি কি বলছো তুমি নিজেই জানো না। তাহলে তুমি যাকে দেখেছ তিনি কে? কোথায় উধাও হলেন তিনি? ওখানে বালির চড়াই উতরাই ছিল, হয়তো তার আড়ালে চলে গিয়েছিলেন। আচ্ছা, এই তুমি কিছুক্ষণ আগে ঠিক উল্টো কথা বলেছ, যুক্তি দিয়ে বিচার করেছ। হঠাৎ তোমার দাদার কথা শুনে বদলে গেলে? তিতির মাথা নাড়ল। যেদিন আমাদের ফিরে যাওয়ার কথা, ঠিক সেদিনই যাব, তার আগে নয়। চলো, খিদে পেয়েছে। দরজার দিকে এগিয়ে গেল তিতির। ডিনারে সকালের কেনা চিংড়ি ছিল, কিন্তু এখন তার স্বাদ উপভোগ করার মতো মন ছিল না ওদের। নমনম করে খাওয়া শেষ করে ফিরে এসে শুয়ে পড়ল তিতির। তিমির একটু অপেক্ষা করল, তারপর ওর পাশে এসে বসে বলল, তুমি এখনো রাগ করে আছো? না। তাহলে? কি তাহলে? চলো আমরা এখান থেকে বালেশ্বর চলে যাই, ওখানে চাঁদিপুর সি বিচে থাকি কয়েকদিন। তিমির বলল। অর্থাৎ তুমি এখানে থাকতে ভয় পাচ্ছ? মনে যখন একটা অস্বস্তি ঢুকেছে। কি করতে পারে তোমার এই অশরীরী আত্মা? তোমাকে বা আমাকে গলা টিপে মেরে ফেলবে? আমি সে কথা বলেছি, প্রতিবাদ করল তিমির। তাহলে এত ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে বোঝাতে পারবো না। কিছুক্ষণ তিমিরের মুখের দিকে তাকিয়ে থাকলো তিতির, তারপর বলল, ঠিক আছে, তুমি যা চাইছো তাই হবে। হাসি ফুটল তিমিরের মুখে। সে বিছানায় শুয়ে পড়তেই তিতির নেমে এলো। তিমির জিজ্ঞাসা করল, কি হলো? কাল ভোরেই তো চলে যেতে হবে? হ্যাঁ। তাহলে আমি রাতের সমুদ্র শেষবারের মতো দেখে আসি। আবার এখানে কবে আসবো, আদৌ আসবো কিনা তা তো জানি না। তিতির শাড়ি ঠিক করে নিয়ে দরজার দিকে এগোলো। কি আশ্চর্য, তুমি এত রাতে সমুদ্রের কাছে যাবে? ভয় নেই, হারাবো না। তিতির দরজা খুলে বেরিয়ে এলো তিমিরকে কথা বলতে না দিয়ে। হোটেলের দরজা এখনো বন্ধ হয়নি, সুলতান দাঁড়িয়েছিল। তিতিরকে দেখে হেসে বলল, এত রাতে যাচ্ছেন? এই সামনেই যাব। জলদি চলে আসবেন। এখন বিচ জনশূন্য। জোয়ারের টানে সমুদ্র অনেকটা উপরে উঠে এসেছে। ঢেউয়ের গর্জন বেড়ে গেছে খুব, অথবা চারধার নিঃশব্দ বলে জোরালো শোনাচ্ছে। তিমিরের কথা ভেবে ঠোঁট কামড়ালো। দাদা অনুরোধ করলো আর ভাই সঙ্গে সঙ্গে ফেরার সিদ্ধান্ত নিয়ে নিল। এতদিন ওকে দেখে সে ভাবতো আর 5 জনের থেকে আলাদা, কিন্তু ওর যে মনের জোর নেই তা কল্পনাও করেনি। বসবে? পেছন থেকে তিমিরের গলা ভেসে আসতেই তিতির ঘুরে দেখল, যে অবস্থায় শুয়েছিল সেই অবস্থায় বেরিয়ে এসেছে তিমির। তুমি? একটা কথা বলতে এলাম। বলো। আগে এসে বসি এখানে।
তিমির বালির উপর বসল। বলো। তিতির একটু দূরত্ব রেখে বসল। কাল আমরা এখান থেকে যাচ্ছি না। হঠাৎ? তুমি ঠিকই বলেছ, আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। না গিয়ে এখানে থাকলে অস্বস্তি হবে না? না, হাসল তিমির। তিতির হাত বাড়িয়ে ওর হাত ধরতেই দূরের সমুদ্রের উপর একটা তারা যেন ঝরে পড়ল। বেশ কিছুক্ষণ বসার পর তিতির নিচু গলায় গান ধরল। এখন তার বুকের ভেতরটা একদম হালকা হয়ে গেছে। সকালে ওরা হাঁটতে হাঁটতে ভাঙা লাইট হাউসের কাছে চলে এলো। এদিকের সমুদ্র সৈকতে প্রচুর ঝিনুক ঢেউয়ের টানে চলে এসেছে। বেশ কয়েকটা রঙিন ঝিনুক কুড়িয়ে নিল তিতির। তিমির বলল, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানটা মনে পড়ছে। কোন গান? তিতির তাকালো। ওই যে, এই সাগর বেলায় ঝিনুক খোঁজার ছলে। তুমি এখনো ওইসব গান শোনো? তিতির হেসে ফেলল। আমার তো ভালো লাগে। এখনকার গান, ওই ব্যান্ডের গান অসহ্য লাগে। ওই 50 কি 60 দশকের গান শুনলে আমার হাসি পায় কখনো কখনো, ঘুমও পেয়ে যায়। আচ্ছা ভাবো তো, জীবনে যদি দ্বীপ জ্বালাতে নাহি পারো, মরণে তুমি তা জ্বেলে দিও। একজন পুরুষ মানুষ কেঁদে কেঁদে গানটা গাইতো। মরে যাওয়ার পর কেউ যদি দ্বীপ জ্বালে, তাহলে ভদ্রলোকের কি লাভ হচ্ছে? তিতির হাসলো আবার। মায়ের কাছে শুনেছি এটা তখনকার দিনের সুপারহিট গান, কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায়ের ক্ষেত্রে তুমি ওরকম বলতে পারবে না। কেন পারবো না? পাপিয়া, মাধবীরাত, ওর গানে ছড়াছড়ি। তবে ভালো গানও যে নেই তা নয়। বলেই তিতির উঁচু গলায় গান ধরল। উজ্জ্বল এক ঝাঁক পায়রা সূর্যের চঞ্চল রৌদ্রে। গান শেষ হতেই তিমির তাকে জড়িয়ে ধরল। তিতির নিজেকে ছাড়াতে চাইল। এই, কি করছো? ছাড়ো, খোলা জায়গায় কেউ দেখে ফেলবে। আমি তো কিছু অন্যায় করছি না, শুধু তোমাকে দুহাতে ধরেছি। তিমির বলল, আমার খুব ভালো লাগছে। তোমার? আমার উপর আর রাগ নেই তো? মাথা নেড়ে হাসি মুখে নিঃশব্দে না বলল তিতির। এই সময় দূরে একটা বাচ্চা ছেলেকে আসতে দেখে ঝটপট নিজেকে ছাড়িয়ে নিল তিতির। তিমিরও ছেলেটাকে দেখতে পেয়েছে। খালি গা, বছর দশকের ছেলেটা কাছে এসে বেশ ভয়ে ভয়ে বলল, এইটা আপনাদের। পেছন থেকে হাত সামনে আনতেই ওরা দেখতে পেল ওর মুঠোয় ধরা আছে একটা রোদ চশমা। তিমির জিজ্ঞাসা করল, কোথায় পেয়েছিস? আঙুল তুলে ভাঙা লাইট হাউস দেখিয়ে দিল ছেলেটা। তিমির বলল, লেডিস গগলস। তিতির এগিয়ে গেল। দেখি। 5টা টাকা দিতে হবে কিন্তু, ছেলেটা শুকনো গলায় বলল। ততক্ষণে ওর হাত থেকে গগলস নিয়ে নিয়েছে তিতির। বেশ দামি গগলস। সে তিমিরকে বলল, ওকে টাকাটা দিয়ে দাও। তিমির পকেট থেকে টাকা বের করে বলল, আমার কাছে 5 টাকা খুচরো নেই। 10 টাকাই দাও ওকে, তিতির বেশ জোরে বলল। অগত্যা 10 টাকা ছেলেটার হাতে দিয়ে দিল তিমির। টাকা পেয়ে ছেলেটা দৌড় লাগালো। তিমির একটু বিরক্ত গলায় বলল, কার না কার গগলস, যে হারিয়েছে সে নিশ্চয়ই খুঁজতে আসবে। ওটা নেওয়া কি ঠিক হলো? হোটেলে গিয়ে জমা দিয়ে দাও। না, আমি তোমাকে আরো ভালো গগলস কিনে দেব। কিন্তু এই গগলসটাকে আমি গতকাল ওই মহিলাকে পরতে দেখেছিলাম। উনি এটা এখানে হারিয়েছেন, তিতির বলল। আর আমার ধারণা যদি সত্যি হয়, তাহলে ওই মহিলা অশরীরী নন, তিতির বলল। তোমার ভুল হতে পারে। তিমির ঘাবড়ে গেল। তার চান্স খুবই কম। তাহলে? কোনো অশরীরী যদি গগলস পরে থাকে, তাহলে তার মুখ থেকে ওটা বালিতে খসে পড়তে পারে না। তার সঙ্গে তার গগলসও হাওয়ায় মিলিয়ে যাবে। উনি জীবিত মানুষ এবং এখন মনে হচ্ছে তোমার দাদা ওর অবস্থান ভালোভাবেই জানেন। চলো। কোথায়? হোটেলে? এত তাড়াতাড়ি ফিরবে? বেশ রোদ উঠে গেছে, গরম লাগছে, তিতির বলল। ওরা খানিকটা হেঁটে আসতেই একজন মহিলাকে ছুটে আসতে দেখল। দেহাতি মহিলা, সম্ভবত জেলে পাড়ার বউ। বউটি হাঁপাতে হাঁপাতে সামনে এসে বলল, বাবু টাকা ফেরত নিন, চশমাটা দিন। কেন? আমার ছেলে টাকার লোভে চশমা দিয়ে গেছে আপনাদের। তোমার ছেলে তো সমুদ্রের ধারে কুড়িয়ে পেয়েছে এটাকে। হ্যাঁ, কিন্তু যার চশমা তাকে ফিরিয়ে না দিলে পাপ হবে। কার চশমা? বউটি থমকে দাঁড়ালো। ঠিক কী জবাব দেবে যেন ঠাওর করতে পারছিল না। তিতির জিজ্ঞাসা করল, তোমাদের কেউ নিশ্চয়ই এত দামি চশমা পরেন না, তাই না? মাথা নাড়ল বউটি সম্মতিতে। তাহলে কার চশমা বলো?
না, বলতে পারবো না, নিষেধ আছে। নিষেধ? কে নিষেধ করেছে? আচ্ছা, এসব জেনে আপনাদের কি লাভ হবে বলুন তো? যে মানুষ বছরের পর বছর আমাদের উপকার করেছে, আমি তার সঙ্গে নিমক হারামি করতে পারবো না। দিন চশমা। বউটি টাকা সমেত হাত ওদের দিকে বাড়িয়ে ধরল। তিমির বলল, তিতির, ওটা দিয়ে দাও। তুমি কি বুঝতে পারছো না এটা প্রবালদাকে দেখালে অনেক তথ্য বেরিয়ে আসবে? তিতির স্বামীর দিকে তাকালো। আর কি বাকি আছে, দিয়ে দাও। অগত্যা গোগলস দিয়ে দিল তিতির। বউটি কি করবে বুঝতে না পেরে বলল, টাকাটা নিন। মাথা নাড়ল তিতির। ওটা তোমার ছেলেকে দিয়েছি, কিছু কিনে দিও, ফেরত নেয়ার জন্য দেইনি। বউটি আর দাঁড়ালো না। হোটেলে ফিরে ওরা ব্রেকফাস্ট শেষ করতে করতে 10টা বেজে গেল। তিতির বলল, তোমার দাদার সঙ্গে কথা বলা দরকার। ছেড়ে দাও, খামোখা মাথা ঘামিয়ে কি লাভ? তিমির বলল, না, আমার জানতে ইচ্ছে করছে কেন উনি আমাদের চলে যেতে বলেছিলেন। তাতে কার লাভ হতো, আমাদের না ওর? এ সময় হোটেলের মালিক সামনে এসে দাঁড়ালেন। কেমন বেড়ানো হচ্ছে? এখান থেকে চিল্কা বেশি দূরে নয়, ইচ্ছে হলে গাড়ি নিয়ে ঘুরে আসতে পারো। তিমির বলল, বাহ, হে তো ভালো খবর। তেমন ইচ্ছে হলে আপনাকে জানালে নিশ্চয়ই গাড়ির ব্যবস্থা করে দিতে পারবেন। অবশ্যই, হোটেলের মালিক বললেন। আপনার দাদা অবশ্য কোথাও বেড়াতে যাওয়া পছন্দ করেন না। এই সময় রিসেপশনিস্ট এসে হোটেলের মালিককে বলল, এইমাত্র রেডিওতে হুঁশিয়ারি দিল, সমুদ্রে ঝড় উঠতে পারে, কেউ যেন মাছ ধরতে না যায়, আবহাওয়া খুব খারাপ হয়ে যেতে পারে। হোটেলের বোর্ডারদের খবরটা ঠিকঠাক দেবে। হোটেলের মালিক তিমিরের দিকে তাকিয়ে বললেন, সমুদ্রে আজকাল এটা লেগেই আছে, ঝড় বৃষ্টি হয়, ঢেউ উঠে আসে অনেকটা। অবশ্য যতবার ওরা ঘোষণা করে তার 1/4 বার বাস্তবে ঘটে। ব্রেকফাস্ট খেয়ে ওরা বাইরে বেরিয়ে এলো। এখন বেশ চড়া রোদ। ঝড় বৃষ্টির কোনো ইঙ্গিতই আকাশে নেই। বালির চরে টাঙানো বিশাল ছাতার নিচে ওরা গিয়ে বসল। দূরে মাছ ধরার নৌকাগুলোকে ফিরে আসতে দেখা যাচ্ছে। তিমির বলল, খুব ইচ্ছে করছে সমুদ্র স্নান করতে। কি ঢেউ দেখেছ? লোকে তো করছে, বেশি জলে না গেলেই হলো। তখন প্রচুর লোক, মেয়েরাও নেমে পড়েছে জলে। হই হই চিৎকার, জল নিয়ে খেলা চলছে। হঠাৎ মাইকে ঘোষণা শুরু হলো। জিপের উপর মাইক বেঁধে পুলিশ থেকে ঘোষণা করা হলো, আজ সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকায় সমস্ত মানুষদের সতর্ক করে দেয়া হচ্ছে। আপনারা অনুগ্রহ করে এখনই সমুদ্র থেকে উঠে নিরাপদ স্থানে চলে যান। স্নানরত মানুষেরা অবাক হয়ে গেল ঘোষণা শুনে। এমন রোদ ভরা দিনে এই ঘোষণাকে অবাস্তব বলে মনে হলো তাদের। কিন্তু দুজন পুলিশ অফিসার জিপ থেকে নেমে চেঁচিয়ে ধমক দিতেই তারা ধীরে ধীরে উঠে এলো ওপরে। জিপ চলে গেল জেলেদের সতর্ক করতে। তিতির জিজ্ঞাসা করল, জলোচ্ছ্বাস কেন হয়? অনেক কারণে, তার মধ্যে ভূমিকম্প প্রধান। এই অবধি জল আসবে? আসতে পারে, তবে আমাদের দোতলার ঘর নিরাপদ। এই, কিভাবে সমুদ্র থেকে জল উপরে উঠে আসে দেখব। এরকম সুযোগ কিছুতেই ছাড়ব না, তিতির বলল। তাহলে তো সারাদিন এখানে বসে থাকতে হয়। তাই থাকবো। দুপুরের পর আকাশ মেঘলা হয়ে গেল। সূর্য মেঘের আড়ালে চলে গেল। ঝটপট স্নান খাওয়া সেরে ওরা বাইরে আসতেই দেখল সমুদ্রের চেহারাও বদলে গেছে। জল এখনো অনেক নিচে, কিন্তু ঢেউগুলো যেন মুখ তুলে ছোবল মারছে। সমুদ্রের ধারে তখনও কিছু টুরিস্ট, কিন্তু জেলেরা নৌকো বালির চরে তুলে ফিরে গেছে তাদের গ্রামে। সমুদ্রে কোনো নৌকা ভাসছে না। তোমরা হোটেলের ঘরে ফিরে যাও। পেছন থেকে কথাগুলো ভেসে আসতেই ওরা দেখলো প্রবাল দাঁড়িয়ে আছেন, পরনে বারমুডা আর গেঞ্জি। তিমির বলল, জলে এই অবধি ওঠার আগেই চলে যাব। তোমার ঘুম ভেঙে গেল? হ্যাঁ, ওরা জাগিয়ে দিল। ব্যাপারটা কি ভয়ঙ্কর হয়? তিতির জিজ্ঞাসা করল। এই রাস্তা ডুবে যায়, কিন্তু বেশিক্ষণ জল থাকে না। প্রবাল কাছে এলেন। তোমরা তাহলে আমার অনুরোধ রাখলে না? তিমির হাসল। সে কথা নয়, কিন্তু কেন চলে যাব? চলে যাওয়ার পেছনে কি কোনো কারণ আছে? সরি, আমারই ভুল হয়েছিল, ইমোশনাল হয়ে পড়েছিলাম। প্রবাল চারপাশে তাকালেন। তিমির বলল, তোমাকে একটা খবর দেই। আজ সকালে ওই ভাঙা লাইট হাউসের কাছে একটা বাচ্চা আমাদের কাছে একটা মেয়ের গগলস কুড়িয়ে পেয়ে বিক্রি করতে এসেছিল। খুব দামি গগলস। আমরা কিনেও ছিলাম, কিন্তু তার একটু পরেই বাচ্চাটার মা এসে টাকাটা ফেরত দিয়ে ওটা নিয়ে চলে গেল।
বলল যার জিনিস তাকে ফেরত দিয়ে দেবে। আমরা পরিচয় জানতে চাইলে বউটিও কিছুতেই মুখ খোলেনি। তারপর প্রবাল তাকালেন। তিতির হাসল। কাল সকালে যে ভদ্রমহিলা আমার সঙ্গে কথা বলেছিলেন তার চোখে ঠিক ওই গগলস ছিল। প্রবাল কিছুক্ষণ চুপচাপ হয়ে গেলেন। বাতাস শু শু করে বইছে এখন। শেষ পর্যন্ত প্রবাল মুখ খুললেন। তোমাদের কাছে ব্যাপারটা বোধহয় এখন বেশ রহস্য হয়ে উঠেছে, তাই সবটা খুলেই বলছি। আর একটু ভাবল প্রবাল। স্নিগ্ধা এখানে থাকতে চেয়েছিল। আমি রাজি না হওয়ায় সে রাত 11টার সময় হোটেল থেকে বেরিয়ে যায়। সারা রাত খুঁজেও ওকে পাইনি। তারপর হতাশ হয়ে ফিরে যাই কলকাতায়। মন ভেঙে যায় আমার। ভেবেছিলাম ও মারা গিয়েছে। প্রায় দিন 10 বাদে ওর ফোন পেলাম। সেই রাত্রে ও একটা লরিতে চেপে বহরমপুর স্টেশনে পৌঁছে রাতের ট্রেন ধরে কলকাতায় চলে গিয়েছিল। আমি ওর সঙ্গে দেখা করলাম, কিন্তু আমার সঙ্গে ও কোনো সম্পর্ক রাখতে চায়নি। ওর পক্ষে আমাকে বিয়ে করা সম্ভব নয়। আমার নাকি খুব বেশি পরিমাণে এক নায়কতান্ত্রিক মানসিকতা আছে, যা ওর পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আমি যেন ওর সঙ্গে আর দেখা না করি। এই উপলব্ধিটা গোপালপুরে না গেলে ওর হতো না। ফলে বিয়ে হয়ে গেলে সম্পর্ক ভাঙত। আমি অনেক অনুরোধ করি, কিন্তু সে মানতে রাজি হচ্ছিল না। উল্টে সে জানালো তারপরে আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। আর কাউকে সে ভালোবাসার কথা বলতেও পারবে না। কিন্তু গোপালপুর তাকে টানছে। সে এখানে থাকতে চেয়েছিল কিছুদিন। আমি রাজি হইনি। সেই কারণেই সে বারবার এখানে আসবে। আসবে একা, কোনো সঙ্গী নিয়ে নয়। শেষ পর্যন্ত সে আমাকে তার সঙ্গে দেখা করার অনুমতি দিল। দেখা হবে গোপালপুরে, তবে দিনের বেলায় নয়, রাত্রে। এখান থেকে 5 মাইল দূরে জেলেপাড়ার একটা ঘর ভাড়া করল সে। যখন আসে ওদের জন্য ওষুধ জামাকাপড় নিয়ে আসে। জেলেপাড়ার বাইরে পা বাড়ায় না দিনের বেলায়। রাত্রে আমার সঙ্গে দেখা করতে আসে ওই ভাঙা বাড়ি ঘরের কাছে। এতদিনে ওর মধ্যে আর কোনো ব্যক্তিপ্রেম নেই। আমি যে বিয়ে করিনি এই ব্যাপারটা আমার সম্পর্কে ওকে কিছুটা নরম করেছে ঠিকই, কিন্তু ওই পর্যন্তই, তার বেশি কিছু নয়। যেহেতু ও লোকালয়ে আসে না, তাই এখানকার লোকজন ওর খবর পায় না। জেলেরা ওর কাছে এত উপকৃত যে ও চায় না বলে বাইরের কাউকে ওর আসা যাওয়ার কথা ওরা জানায় না। এই চলছে। কলকাতায় ওর দেখা পাই না। এখানে এলে তো মাঝে মাঝে রাত্রে দেখা হয়। এইটুকুই বা কম কি? তিতির জিজ্ঞাসা করলো, কাল দিনের বেলায় কেন উনি এখানে এসেছিলেন? বহুদূর থেকে তোমাকে কাঁকড়া ধরার চেষ্টা করতে দেখে ওর ইচ্ছে হয় কথা বলতে। অদ্ভুত ব্যবহার করে মাঝে মাঝে। আর তাই এখানে একটি অশরীরী কথা রটনা আছে, প্রবাল বললেন। কিন্তু উধাও হয়ে গেলেন কি করে? ওপাশের একটা উতরাইতেও নেমে গিয়েছিল তিমিরকে দূর থেকে আসতে দেখে। তোমরা খানিকটা এগিয়ে গেলেই ওকে দেখতে পেতে। তোমরা তা করনি, প্রবাল বললেন। স্নিগ্ধা দেবীর সঙ্গে দেখা করিয়ে দিতে পারো? হঠাৎ তিমির জিজ্ঞাসা করল। ইতস্তত করলেন প্রবাল। তারপর বললেন, ওই অনুমতি চাইতে হবে, মনে হয় রাজি হবে না। দেখো না। তাহলে এখনই চলো। তুমি দূরে দাঁড়িয়ে থাকবে, আমি কাউকে দিয়ে খবর পাঠাবো, প্রবাল বললেন। তিমির তাকালো তিতিরের দিকে। তুমি হোটেলে অপেক্ষা করো, আমি যাবো আর ফিরে আসবো। আমিও যাব, তিতির আবদার করল। না বৌমা, আমার মনে হয় তিমিরের সঙ্গেই ও দেখা করবে না। এতটা পথ বালির উপর হাঁটাই সার হবে। তিমিরের সঙ্গে কথা বললে ও যদি রাজি করাতে পারে তাহলে তুমি পরে ওর সঙ্গে যেও, প্রবাল বললেন। ওরা হাঁটতে শুরু করলো। ক্রমশ ছোট হতে হতে বিন্দু হয়ে গেল শরীর দুটো। এই সময় হোটেলের মালিক বাইরে বেরিয়ে এসে চিৎকার করলেন, আরে ওখানে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে চলে আসুন। কয়েক পা এগিয়ে গিয়ে তিতির জিজ্ঞাসা করলো, কেন? ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়েছে, ওদিকের সমুদ্র ক্ষেপে গিয়েছে, তার রিয়েকশন এদিকেও হতে পারে, চলে আসুন। হোটেলের মালিক কথা শেষ করার আগেই পায়ের তলার বালি কেঁপে উঠল। টলে উঠে কোনো মতে নিজেকে সামলালো তিতির। ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প, চিৎকার করলেন হোটেলের মালিক। তিতির দৌড়ে হোটেলের ভেতর চলে গেল। ঘরে চলে যান, নিচে থাকবেন না। আপনার স্বামী কোথায়? ও প্রবালদার সঙ্গে জেলেদের গ্রামের দিকে গিয়েছে। হ্যাঁ, এই সময়? হোটেলের মালিক কথা শেষ করতে পারলেন না। টুরিস্টরা সব বেরিয়ে এসেছেন যে যার ঘর থেকে। তিনি তাদের আশ্বস্ত করতে চাইলেন, ভয় পাওয়ার কিছু নেই, সামান্য ভূমিকম্প। আমার হোটেলের ভিত স্পেশালি মজবুত। আপনারা যে যার ঘরে চলে যান, একটু পরেই সব ঠিক হয়ে যাবে।
বেশ নার্ভাস হয়ে গিয়েছিল তিতির। দোতলার ঘরে চলে এসে সে সোজা ব্যালকনিতে গিয়ে দাঁড়াতেই তার চোখ স্থির হয়ে গেল। সামনে কোনো বালির চর নেই, সমুদ্রের ঢেউ গড়াতে গড়াতে চলে এসেছে অনেক ওপরে। সামনে ঢিবি পেরিয়ে রাস্তার পাশের ল্যাম্প পোস্টে হুমড়ি খেয়ে পড়ল জলে। যে বিশাল ছাতার নিচে ওরা বসেছিল একটু আগে তাকে সবেগে খুলে নিয়ে গেল একটা বড় ঢেউ। জলের এরকম হিংস্র চেহারা সে কোনো সিনেমাতেও দেখেনি। হোটেলের নিচ থেকে চিৎকার ভেসে আসছে। একটু পরেই ধুমধাম করে লোকজন উঠে এলো ওপরে। কয়েকজন ঢুকে পড়ল তিতিরদের ঘরে। তাদের মধ্যে হোটেলের মালিকও রয়েছেন। প্রলয়, মহাপ্রলয় জলের তলায়। ঢেউ এত জোরে হোটেলের দেয়ালে আছড়ে পড়ছে যে ভয় হচ্ছে দেয়াল ভেঙে না যায়। তাহলে কি হবে? মুখ শুকিয়ে গেছে তিতিরের। কিচ্ছু করার নেই, প্রকৃতি ক্ষেপে গেলে মানুষ অসহায়। ভগবানকে ডাকুন। ভদ্রলোক এগিয়ে গেলেন ব্যালকনিতে। উহ, এর ওপর আবার বৃষ্টিও শুরু হয়ে গেল। আর তখনই তিমিরের কথা মনে পড়ল তিতিরের। তিমির এখন কোথায়? যদি জেলে পাড়ায় পৌঁছে গিয়ে থাকে তাহলে কি সমুদ্রের হাত থেকে বেঁচে যাবে? হোটেলের মালিক কথাটা শুনে পাগলের মতো হাসলেন। দূর, ওই দিকটা তো অনেক নিচু, একটাও পাকা ঘর নেই, নিশ্চয়ই সব ভেসে গিয়েছে এর মধ্যে। ওই দেখুন। তিতির দেখল পাহাড়ের মতো উঁচু হয়ে একটা বিশাল ঢেউ ছুটে আসছে সমুদ্র থেকে। হোটেলের কাছাকাছি এসে ঢেউটা ভেঙে গেল বটে, কিন্তু তার জলের আঘাতে এই সুগঠিত হোটেল বাড়িটিও নড়ে উঠল। ছাদে চলুন, ছাদে চলুন। এরকম ঢেউ যদি আর একটা না কেটে উঠে আসে তাহলে এই ঘরে দম বন্ধ হয়ে মারা যেতে হবে। হোটেলের মালিক বলা মাত্র সবাই দুধদার ছাদে ছুটল। বৃষ্টি পড়ছে টুপটাপ, কিন্তু সেটাকে গ্রাহ্য করছে না কেউ। 30 মানুষ ছাদের মাঝখানে দাঁড়িয়ে। তিতির সমুদ্রের দিকে না গিয়ে উল্টো দিকে তাকিয়ে চমকে গেল। পেছনের একতলা বাড়িগুলোর ওপর স্রোত বইছে। চারপাশে জলের আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ কানে এলো ভিড়ের মধ্যে কেউ চিৎকার করে উঠল, একে সুনামি বলে, নির্ঘাত সুনামি। আমরা আজ সবাই মরে যাব, সবাই মরে যাব। কথাটা মাথায় ঢুকতেই গায়ে কাঁটা ফুটল এবং তখনই নিজের ওপর খেপে গেল তিতির। প্রবাল তার অনুরোধ মেনে আজ ভোরে এখান থেকে চলে যেতেই চেয়েছিল তিমির। চলে গেলে এই ভয়ঙ্কর বিপদে পড়তে হতো না তাদের। প্রবালদার কথায় কোনো যুক্তি ছিল না বলে সে থেকে যাওয়ার জন্য জেদ করেছিল। আশ্চর্য, তিমিরও সেটাকে শেষ পর্যন্ত মেনেও নিয়েছিল। যদি না মানত। জল নামলো বিকেল 5টায়, আর তখনই মেঘ সরে গিয়ে সূর্য বেরিয়ে পড়ল আকাশে। কিন্তু সেদিকে তাকাবার অবসর নেই কারো। একতলায় কাদা থকথক করছে, বালির ওপরেও প্রচুর ময়লা। সমুদ্র নেমে যাচ্ছে তার নিজের জায়গায়। হোটেলের একতলার কোণের ঘরটার দেয়াল ভেঙে গেছে, জানালা উড়ে গেছে। একটু পরে জানা গেল শুধু দোতলা বাড়ি বা হোটেলের বাসিন্দারা বেঁচে আছে, বাকিরা মারা গিয়েছে শয়ে শয়ে। গরু ছাগল সব ভেসে গিয়েছে জলের তোড়ে। তিতির হোটেলের মালিককে বলল, আমি জেলে পাড়ায় যাব, কোন দিক দিয়ে যাব বলে দিন। কি করবেন গিয়ে? তিমির বাবু বেঁচে থাকলে নিজেই ফিরে আসবেন। এদিকের একতলার বাড়িগুলোর যদি এই হাল হয় তাহলে জেলে পাড়ার অবস্থা কি হবে ভেবে দেখুন, হোটেলের মালিক বললেন। কিন্তু তিতির নাছোড়বান্দা। শেষ পর্যন্ত রিসেপশনিস্ট ছেলেটিকে ওর সঙ্গে দেয়া হলো। বালির চর যেন চাষ করে গেছে হিংস্র ঢেউয়ের লাঙ্গল। ভাঙা বাড়িঘরকে তুলে নিয়ে গেছে সমুদ্র। একটু পরেই থেমে গেল ওরা। সামনেই মৃতদেহ উপুড় হয়ে পড়ে আছে। তারপরে আরো কয়েকটা। 3টে গরু ঘাড় মোটকে মরে আছে তাদের পাশে। রিসেপশনিস্ট ছেলেটি বলল, যাবেন না ফিরে যাবেন? যাব। মৃতদেহের পাশ কাটিয়ে ওরা অনেকটা হাঁটার পর ছেলেটি দাঁড়ালো, হাত বাড়িয়ে দেখালো ওখানে জেলেদের গ্রাম ছিল। হাঁ করে তাকিয়ে থাকলো তিতির। একেবারে ন্যাড়া বালির চর হয়ে গেছে চারধার। ওখানে যে কোনো গ্রাম ছিল, মানুষেরা বাস করত, তা এখন দেখে বোঝার কোনো উপায় নেই। ছেলেটি মুখ ঘুরিয়ে দেখল ওদের নৌকাগুলোও বোধহয় ভেসে গেছে, অথবা ভেঙে টুকরো হয়ে জলে চলে গেছে। নৌকাতে উঠে ওরা বেঁচে থাকতে পারে না? শুকনো গলা তিতিরের, কিন্তু চোখের সামনে যা দেখছে তাতে নিজের কথাগুলোকেই অবিশ্বাস্য বলে মনে হলো তার। ওই ঢেউ আর স্রোতে নৌকো উল্টে যাবেই। ছেলেটির কথা শেষ হওয়া মাত্র শরীরের সমস্ত রক্ত একত্রিত হয়ে যে কান্না তৈরি করলো, তাকে সামাল দেওয়ার বিন্দুমাত্র চেষ্টা করল না তিতির।
বালির উপর লুটিয়ে পড়ে সে আর্তনাদ করতে লাগলো। পুলিশ, সরকারি অফিসার, সাংবাদিক, টিভি মিডিয়ার লোকজন হামলে পড়ল সন্ধে হতে না হতেই। রিসেপশনিস্ট ছেলেটি কোনো মতে তুলে নিয়ে এসেছিল তিতিরকে। বিছানায় শুয়ে সে সমানে কেঁদেই চলেছে। তার কান্নার দৃশ্য তুলে যাচ্ছে টিভি ক্যামেরাগুলো। শেষ পর্যন্ত তিতির উঠে বসে হাত জোড় করল। আমাকে আপনারা একা থাকতে দিন, প্লিজ আপনারা চলে যান এখান থেকে। ম্যাডাম, আপনি কার সঙ্গে এখানে বেড়াতে এসেছিলেন? মানে? কেউ বলছে স্বামী, কেউ বলছে বয়ফ্রেন্ড। তিমির আমার স্বামী। সুনামি আসতে পারে এই অ্যানাউন্সমেন্টের পরেও উনি কেন জেলেদের গ্রামের দিকে গিয়েছিলেন? সুনামির অ্যানাউন্সমেন্ট হয়নি। আপনি শোনেননি, পুলিশ দাবি করছে ওরা ঘোষণা করেছিল। আমি জানি না, কেঁদে ফেলল তিতির। প্লিজ। আপনার স্বামী কেন গিয়েছিলেন? ওখানে কি ছিল? আমি জানি না। আপনার কি মনে হয় উনি বেঁচে আছেন? আমি কিচ্ছু জানি না। পরের দিন গুজব ছড়ালো প্রায় 1000 মানুষকে সমুদ্র মেরে ফেলেছে। অনেকের দেহ সমুদ্রের জল নিয়ে গেছে। কলকাতা থেকে তিতিরের বাবা, মা এবং তিমিরের এক আত্মীয় এসে পৌঁছালেন 3 দিন পরে। টেলিযোগাযোগ বিচ্ছিন্ন, ট্রেন লাইন বন্ধ। ওরা এলেন অনেক কষ্টে। মা এসে জড়িয়ে ধরলেন মেয়েকে। 3 দিনে তিতিরের শরীর যেন অর্ধেক হয়ে গেছে। থানা পুলিশের সঙ্গে কথা বলে ওরা যখন মেয়েকে নিয়ে কলকাতায় ফিরল, তখন তিতিরের ধুম জ্বর। মাঝে মধ্যেই বেহুশ হয়ে যাচ্ছে। শরীর ঠিক হতে দিন 10 লাগলো। তারপরে তিতির বলল, মা, আমি আমাদের ফ্ল্যাটে যেতে চাই। তোদের ফ্ল্যাট? ওটা তো তিমিরের অফিস থেকে দিয়েছিল। তো তিমির না থাকলে অফিস তোকে ওখানে থাকতে দেবে কেন? তাছাড়া তুই ওখানে একা থাকবি কি করে? উত্তরটা তিমিরের সহকর্মীরা এসে দিয়ে গেলেন। তিমিরের মৃতদেহ যখন পাওয়া যায়নি, তখন তাকে মৃত বলে ঘোষণা করা এখনই সম্ভব হচ্ছে না। কোম্পানি 1 বছর অপেক্ষা করবে। ততদিন আপনি ইচ্ছে করলে ওই ফ্ল্যাটে থাকতে পারেন। তিমিরের স্যালারিও বন্ধ করা হবে না মানবিকতার কারণে। জোর করেই চলে এলো তিতির। ওকে একা থাকতে দেবেন না বলে ওর মা সঙ্গী হলেন। মেয়ে বিধবা না সধবা, এই দ্বন্দ্ব তার মন থেকে যাচ্ছিল না। তিমিরের আত্মীয় স্বজনরাও কোনো সিদ্ধান্তে আসতে পারছিলেন না। তিতির এখন খুব গম্ভীর। কথা বলেই না প্রয়োজন না হলে। ওর মা জিজ্ঞেস করেছিলেন, তোর কি মনে হয় তিমির বেঁচে আছে? তিতির জবাব দেয়নি। মা বলেছিলেন, ও যদি বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই এতদিনে ফিরে আসতো। কেন এভাবে নিজেকে ক্ষয় করছিস? তিতির কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে নিচু গলায় বলল, জানি না। তিমির প্রবালদার সঙ্গে জেলেদের গ্রামে গিয়েছিল। এখন পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী ওই গ্রামে যে 800 জেলে সপরিবারে বাস করত, তাদের কেউই বেঁচে নেই। মৃতদেহ পাওয়া গেছে 362 জনের। বাকিরা সমুদ্রে ভেসে গেছে। কিন্তু এই গ্রামের বাসিন্দা নয় এমন কোনো শহরের মানুষের ওখানে মৃত্যু হয়েছে কিনা তা সরকার থেকে জানানো হয়নি। প্রবালদার কলকাতার বাড়িতে খোঁজ নিয়ে জানা গেল যে তিনি গোপালপুর থেকে ফিরে আসেননি। অর্থাৎ মৃত্যু হলে প্রবাল এবং তিমির কেউই রক্ষা পায়নি। প্রবাল কেন তাদের কলকাতায় চলে যেতে বলেছিলেন? ওর কি মনে হয়েছিল দুর্ঘটনা হতে পারে? এই প্রশ্নটা কিছুতেই তিতিরকে ছাড়ছিল না। অনেক সময় ভাগ্য মানুষের মুখ দিয়ে ভবিষ্যতের কথা জানিয়ে দেয় বলে সে শুনেছিল। ব্যাপারটাকে নেহাতি কল্পনাপ্রসূত বলে মনে করত সে। এক্ষেত্রে কি তাই হলো না? হয়তো প্রবালদা অন্য কিছু ঘটতে পারে ভেবে চলে যেতে বলেছিলেন, কিন্তু পরিণতি তো একই হলো। আর একটা ব্যাপার কিছুতেই বোধগম্য হচ্ছিল না তিতিরের। স্নিগ্ধা এত বছরে গোপালপুরে এসে জেলেদের গ্রামে নিজেকে যখন আড়াল করে থাকেন, কোনো শহরের মানুষের সঙ্গে দেখা করেন না, এমনকি প্রবালের সঙ্গেও রাতের সমুদ্র সৈকতে মাঝে মাঝে মিলিত হন, তখন তিনি কেন তিমিরের সঙ্গে দেখা করবেন? তিমির দেখা করতে চাইলে প্রবাল প্রথমে ইতস্তত করেছেন। স্নিগ্ধা রাজি হবেন না বলে সংশয়ে পড়েছিলেন ঠিকই, কিন্তু শেষতক তিমিরকে একা তার সঙ্গী হতে বলেছিলেন। সেই সময়ে আবহাওয়া প্রতিকূলে ছিল। সমুদ্র ক্ষেপে উঠছিল। বহু বছর ধরে সমুদ্র দেখেও প্রবাল তখন অতটা দূরে তিমিরকে নিয়ে হাঁটার ঝুঁকি কেন নিলেন? তিনি তো জানতেন যাওয়া আসাই সার হবে। স্নিগ্ধার রাজি হওয়ার সম্ভাবনা নিতান্তই কম। অথচ সামুদ্রিক জলোচ্ছ্বাসের সম্ভাবনা আছে। আর জেলেদের গ্রাম যখন প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে, তখন স্নিগ্ধারও শরীর সমাধি হওয়াই স্বাভাবিক। তার ফলে প্রশ্নগুলোর জবাব কোনোদিন পাওয়াও যাবে না।
তবু তিমির বেঁচে নেই ভাবতে পারছিল না তিতির। সমুদ্র নাকি কিচ্ছু নেয় না, সব ফেরত দিয়ে যায়। সুনামির পরে সমুদ্র যখন আবার আগের মতো শান্ত হয়ে গেল, তখনও গোপালপুরের সৈকতে কোনো মৃতদেহ ভেসে ওঠেনি। স্রোত এবং ঢেউ যাদের টেনে নিয়ে গিয়েছিল সমুদ্রের গভীরে, তারা কোথায় গেল? হোটেলের মালিক এবং পুলিশ তাকে প্রতিশ্রুতি দিয়েছিল, কোনো মৃতদেহ ভেসে উঠলে এবং তার সঙ্গে যদি তিমিরের বিন্দুমাত্র মিল থাকে, তাহলে তৎক্ষণাৎ খবর দেবে। ওই খবর এখনো আসেনি। হঠাৎ তিতিরের মাথায় আরেকটি চিন্তা ঢুকে গেল। যদি খবর আসে, যদি তাকে শনাক্তকরণ করতে যেতে হয়, তাহলে গোপালপুরে সে কি তিমিরকে চিনতে পারবে? প্রথমত, এতদিন যে কোনো মৃতদেহ জলে থাকলে ফুলে বিভৎস হয়ে যাবেই। দ্বিতীয়ত, চেনাও যদি যায়, তাহলে কি দেখে চিনবে সে? মুখ। মুখ তো বিকৃত হয়ে যাবেই। মাত্র একদিন ওরা একসঙ্গে স্বামী স্ত্রীর জীবনযাপন করেছে। দুপুরবেলা মিলনের সময় সে এতটা আবেগ, ভয়, জড়তায় আক্রান্ত ছিল যে তিমিরের খোলা শরীরের দিকে তাকিয়েও দেখেনি। জীবনের প্রথম মিলন মুহূর্ত শুধু স্পর্শ পেয়ে অন্ধ হয়ে গিয়েছিল সে। আর সেই রাত্রে সমুদ্রের সামনে গিয়ে তিমির থেকে যাওয়ার কথা বলে সন্ধি করার পর ঘরে এসে আর আলো জ্বালেনি ওরা। অতএব তিমিরের শরীরের কোনো চিহ্ন, কোনো কাটা দাগ যা তার পরিচয় পেতে সাহায্য করবে, তা তিতিরের জানা নেই। হ্যাঁ, এখনো সে আর 5 জন জীবিত পুরুষের মধ্যে তিমির থাকলে চোখ বন্ধ করে থাকলেও ঠিকঠাক চিনিয়ে দিতে পারে ওর স্পর্শ পেলে। কিন্তু দেখার সুযোগই তো হয়নি। তারপরে মনে হলো, বিয়ের পর অনেকদিন পরস্পরকে জানার সুযোগ তৈরি করার জন্য ওরা শারীরিক সম্পর্ক করেনি। দুজন দুজনের মন বুঝতে সময় নিয়েছিল, কিন্তু বুঝতে পেরেছিল কি? প্রবালদার কথা শোনার পর তিমিরের প্রতিক্রিয়ায় সে অবাক হয়ে যায়নি। মনে হয়নি এই তিমিরকে সে কয়েকদিন আগেও কখনো দেখেনি। একটি সর্বাংশে আধুনিক ছেলের হঠাৎ পরিবর্তন তাকে দুঃখ দেয়নি। আজ মনে হচ্ছে পাশাপাশি বছরের পর বছর থেকেও মানুষের মন বোঝা প্রায় অসম্ভব। যার মন বুঝতে পারেনি, শরীর চিনতে পারবে না, তার সঙ্গে সম্পর্কটা এখন কি রকম দাঁড়াচ্ছে? এখনো লোকে ফিসফাস বলছে, কিন্তু 1 বছর গেলেই ঘোষিত হবে তিতির তিমিরের বিধবা স্ত্রী। না, এভাবে চলতে পারে না। তিতির ভাবলো ওর মাকে বলবে এই ফ্ল্যাট অফিসকে ফেরত দিয়ে দেবে। আবার মা বাবার কাছে ফিরে গিয়ে জীবন শুরু করবে নিজের মতো করে। রাত্রি এসেছিল। তিতির লক্ষ্য করেছে এখানে এসেই সবার কথা বন্ধ হয়ে যায়। কেমন শোকার্ত মুখ করে বসে থাকে সবাই। রাত্রিও ব্যতিক্রম হয়নি। শুধু বলেছিল ও খুব আপসেট হয়ে গেছে। কে? শরণ। ও, কি সহজে রাত্রি কয়েকদিনের আলাপেই নিজেকে শরণের সঙ্গে জড়িয়ে নিতে পেরেছে। এতদিনের বান্ধবীর এই মর্মান্তিক অবস্থায় ও হবু স্বামীর কথা ভাবছে। ভেবেছিল রাত্রে মায়ের সঙ্গে কথা বলবে, কিন্তু সন্ধেবেলায় টেলিফোন বেজে উঠল। মা এসে বলল, তোর ফোন। আজকাল ফোন ধরতেও ক্লান্তি আসে। গলা শুনতেই শুধু সমবেদনা জানায় মানুষগুলো। শক্ত হওয়ার উপদেশ দেয়। একই রেকর্ড ভিন্ন গলায় বাজে। কি ভয়ঙ্কর, ক্লান্তিকর। কে? মুখ তুলল তিতির। বলল তিমিরের বন্ধু। অগত্যা উঠে রিসিভার তুলতে হলো। হ্যালো। নমস্কার, আমার নাম শুভজিৎ। আপনাদের বিয়ের সময় আলাপ হলেও মনে থাকার কথা নয়। তিমিরের সঙ্গে বহুকালের বন্ধুত্ব। গোপালপুরের ঘটনাটা শোনার পর মন খুব খারাপ হয়ে গিয়েছিল। ভাবতেই পারছিলাম না। কিন্তু তিমির যে শেষ পর্যন্ত ফিরে এসেছে তা জানতাম না। ও কি এখন বাড়িতে আছে? শুভজিৎ বলল। হকচকিয়ে গেল তিতির। কি বলছে লোকটা? রসিকতা করছে নাকি? এই অবস্থায় এমন রসিকতা কেউ করতে পারে? সে গম্ভীর গলায় বলল, তিমিরের ফেরার কথা আপনি কোথায় জানলেন? হ্যাঁ, ফেরেনি? অসম্ভব। আমি নিজের চোখে আজ ওকে দেখেছি। প্রায় চিৎকার করে কথাগুলো বলল, যা মোটেই অভিনয় নয়। আপনি ওকে দেখেছেন? হতভম্ব হয়ে গেল তিতির। হ্যাঁ, তখন 4টে বাজে। আমি বাসের দোতলার জানালায় বসে এসপ্ল্যানেড থেকে বালিগঞ্জ যাচ্ছিলাম। স্পষ্ট দেখতে পেলাম ঠিক যে জায়গায় আমরা আড্ডা মারি সেখানে। সাধারণত আমরা সন্ধ্যের পরে ওখানে জড়ো হই। দোতলা থেকে নামতে নামতে বাস অনেকটা পথ চলে এসেছিল। তবু হেঁটে হাজরার মোড়ে গিয়ে দেখি ও নেই। হয়তো ওখানে বন্ধুদের কাউকে না পেয়ে চলে গেছে। কিন্তু আপনার কথা শুনে বুঝতে পারছি ও ফেরেনি। কিন্তু ভাই, আমি কিছুতেই ভুল করছি না। তিমিরকে স্পষ্ট দেখেছি আজ। আচ্ছা, রাখছি। ফোন রেখে দিল শুভজিৎ। রিসিভার নামিয়ে রাখার কথা খেয়াল থাকলো না।
এ কি শুনছে সে? তিমির বেঁচে ফিরে এসেছে, অথচ এ বাড়িতে আসেনি। তাকে কোনো খবর দেয়নি। এরকম হতে পারে? মা এসে দাঁড়ালো। কি হয়েছে? ওকে নাকি দেখা গেছে? ফ্যাঁসফ্যাঁসে গলায় বলল তিতির। কাকে? মা অবাক। তিমিরকে। সে কি? তিমির বেঁচে আছে? কোথায় ও? মা আচমকা চিৎকার করে উঠল। তার মুখে চোখে খুশি উপচে পড়ল। রিসিভার নামিয়ে রাখলো তিতির, কথা বলল না। কিন্তু তিমির এ বাড়িতে আসছে না কেন? ও কি বাড়িতে খোঁজ নেয়নি? নিলেই জানতে পারতো তুই এখানে আছিস। মা বলল। আমি জানি না। ঠিক করে বলতো কি বলল লোকটা? শুভজিৎ, তিমিরের বন্ধু। ও দোতলা বাস থেকে তিমিরকে হাজরার মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখেছে। তিতির বলল, ভুল দেখেনি তো? মায়ের মনে সন্দেহ এলো। জোর দিয়ে তো বলল। তিতির মাথা নাড়ল। ও বাস থেকে নেমে কথা বলল না কেন? নেমেছিল। ও বলেছে তখন তিমির ওখান থেকে চলে গেছে। তিতির কথাটা বলতেই ওর মা বলল, তাহলে তো একবার ওর মায়ের ওখানে ফোন করে দেখবি। তুমি কি ভাবছো তিমির ওই বাড়িতে গিয়ে আমার সঙ্গে কোনো যোগাযোগ করবে না? সে সিএলআই থেকে একটু আগে আসা শুভজিতের নাম্বার দেখে ডায়াল করল। রিং হচ্ছে। শুভজিৎ ধরল। হ্যালো, আমি তিমিরের স্ত্রী তিতির বলছি। বলুন। আপনি যখন ওকে হাজরার মোড়ে দেখেছিলেন তখন ওর পরনে কি পোশাক ছিল? পাজামা আর পাঞ্জাবি। কেন? আমি ঠিক বুঝতে পারছি না। আপনাকে ফোন করার পর মনে হলো কলকাতায় ফিরে এসে তিমির কেন বাড়িতে যাবে না? তাহলে কি আমি ভুল দেখেছি? কিন্তু ওর ছবিটা এত স্পষ্ট যে, বিশ্বাস করুন। পরের দিন সকালে গোপালপুর থেকে ফোন এলো। কয়েকটা ডেড বডি সমুদ্রের জলে ভেসে এসেছে। একজনের পোশাক দেখে মনে হচ্ছে লোকটি জেলে বা স্থানীয় মানুষ নয়। যদিও মৃতদেহ খুবই বিকৃত হয়ে গেছে, তবু যদি তিতির আইডেন্টিফাই করতে চায় তাহলে বহরমপুরের মর্গে গিয়ে দেখে আসতে পারে। খবর এলো পুলিশ থেকে। যেতে হলো। সঙ্গে মা গেল। পরিচয় দেওয়ার পর পুলিশ তাদের নিয়ে গেল মর্গে। ফিরে পাওয়া সব দাহ করে ফেলা হয়েছে। একটা ফুলে ফেপে ঢোল হওয়া মাংসের তাল দেখানো হলো। এত তীব্র পচা গন্ধ যে বমি হয়ে গেল ওদের। একজন ডোম বলল, দুটো দাঁত বাঁধানো ছিল। আপনার স্বামীর দাঁত কি বাঁধানো? মাথা নাড়ল তিতির। সে জানে না। ট্রেনে ফিরে আসতে আসতে ওর মনে হলো, যাকে লোকে ওর স্বামী বলছে, যাকে বিয়ে করে সে স্ত্রী হয়েছে, তার কিছুই তার জানা নেই। বাড়ি ফিরে মা নিজে তিমিরের মাকে ফোন করল। ভদ্রমহিলা উদ্গ্রীব হয়েছিলেন। শুনে বললেন, না না, তিমিরের দাঁত একটাও পড়েনি। বাঁধাবে কেন? প্রবালের দাঁত বাঁধানো ছিল কিনা খোঁজ নেবেন? নিশ্চয়ই নেব। আধ ঘন্টা পরে খবর এলো প্রবালের দুটো দাঁত বাঁধানো ছিল। অতএব মৃতদেহটি যে প্রবালের তাতে কোনো সন্দেহ থাকছে না। ওর নিকট আত্মীয়রা গোপালপুরে চলে গেল। এই ফ্ল্যাট ছেড়ে দিতে চায় তিতির। শুনে মা খুশি। নিজেকে শক্ত করছিল তিতির। একটা লোক তার জীবনে এসেছিল, কয়েকদিন স্বপ্ন দেখিয়েছিল, তারপর উধাও হয়ে গেছে চিরদিনের মতো। সেই লোকটার কথা কে মনে রাখবে? কিন্তু যেদিন ফ্ল্যাট ছেড়ে দেবে তার আগের সন্ধ্যায় আবার টেলিফোন বাজলো। তিমির আছে? বলুন, বিকাশ বলছি। শ্বাস পড়ল তিতিরের। আপনি? ওর বন্ধু। আপনি জানেন না? হ্যাঁ, শুনেছিলাম, কিন্তু কাল হাজরার মোড়ে ওকে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝলাম ও বেঁচে আছে। খুব লাকি। সুনামিতে প্রচুর মানুষ মারা গেছে। মিরাকল না হলে বাঁচা যায় না। ও আসলে খুবই লাকি। আছে ও? বিকাশ জিজ্ঞাসা করলেন। আপনি ওকে হাজরার মোড়ে কাল দেখেছেন? হ্যাঁ, আমি গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ ওকে দেখে খুব ভালো লাগলো। মনোহর পুকুরের মোড়ে গাড়ি পার্ক করে ফিরে এসে ওকে দেখতে পেলাম না। বোধহয় চলে গিয়েছিল। পাজামা পাঞ্জাবি পরা ছিল। আপনি ঠিক বলছেন? নিশ্চয়ই। আপনি কি বলছেন, ও ফেরেনি? না, তিমির বাড়ি ফেরেনি। ফোন রেখে দিল তিতির। হাজরার মোড়ে বিকেল থেকে ব্যস্ততা বাড়ে। হকারদের চিৎকার, গাড়ির আওয়াজ, মানুষের ভিড়ে জমজমাট হয়ে থাকে জায়গাটা। রোজ বিকেল 5:30টায় তিতির এসে দাঁড়ায় মোড়ের একটা ফুটপাতের কোণে। ব্যাকুল চোখে তাকিয়ে থাকে পাজামা পাঞ্জাবি পরা একজন মানুষের দেখা পাবে বলে। তিমিরের বন্ধুরা, যারা এখনো হাজরার মোড়ে চায়ের দোকানের সামনে আড্ডা মারে, তারা এসে বুঝিয়েছিল, কিন্তু তিতির তাদের কথা শোনেনি।
সন্ধ্যে 7:30 বাজলে সে ধীরে ধীরে ফিরে যায় তার মায়ের বাড়িতে। সারাটা দিন বেঁচে থাকে পরের বিকেলে হাজরার মোড়ে যাওয়ার জন্য। শুধু ফিরে যাওয়ার সময় তার চোখের জল দেখেছে অনেকেই। চোখের জলে শ্যাওলা পড়ে না। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস চোখের জলে শ্যাওলা পড়ে না এর শেষ পর্ব। উপন্যাসটি শেষ করে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। খুব সম্ভবত 2006-এর সেই সুনামির কথাই এখানে বলা হয়েছে। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের কোনো গল্প পাঠের অনুরোধ থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন। আমাদের পরবর্তী উপন্যাস আমরা খুব শীঘ্রই আপলোড করতে যাচ্ছি, শোনার আমন্ত্রণ রইল। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।